সুপ্রিয় দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন আলোচক। আমার বাম পাশে রয়েছেন জনাব মোফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত, এবং সর্ববামে রয়েছেন জনাব আমিরুল মোমিনিন মানিক, সাংবাদিক ও লেখক। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষের আপডেট জানবো। যুক্ত আছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছ থেকে জানবো আজকের দিনের উল্লেখযোগ্য কি সংবাদ রয়েছে। সবুজ, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও তার কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতের সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাসহ বিভিন্ন অপরাধ নথিভুক্ত করায় জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ ব্যাপারে প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ প্রতিনিধি। প্রত্যাশিত দেশ ও সমাজ গড়তে সৎ কাজকে উৎসাহিত ও অসৎ কাজকে নিরুৎসাহিত করার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এতিমদের সাথে বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। এদিকে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সেকেন্ড রিপাবলিকের কথা বলে দেশের মানুষের মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রংপুরের শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্ত প্রতিবেদন 9 এপ্রিলের মধ্যে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে এই মামলার প্রধান আসামি শেখ হাসিনার বিরুদ্ধে আলাদা প্রতিবেদন মার্চের মধ্যে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। ডিজিএফআই এর সাবেক ডিজি সাইফুল আলমের বাসা থেকে নগদ প্রায় 2.5 কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 2টি ট্রাঙ্কে থাকা এসব অর্থ পাঠানো হয়েছে আদালতে। এদিকে 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এইচটি ইমাম পুত্র তানভীর ইমামের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সবুজ, রমজানের প্রথম দিন থাকায় সংবাদে আরও গুরুত্ব পেয়েছে রোজায় দ্রব্যমূল্য আর ইফতার বাজারের খবর। ঈদ সামনে রেখে মার্কেট শপিং মলে কেনাকাটার বিষয়টিও গুরুত্ব পেয়েছে খবরে। ধন্যবাদ সবুজ, এই ছিল দিনের উল্লেখযোগ্য খবরগুলোর মধ্যে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিনের সঙ্গে। আমরা বেশ কিছু বিষয় শুনলাম। আমরা শেষ দিকটা দিয়ে শুরু করতে চাই, যে রমজানের দ্রব্যমূল্য বা রমজান দিয়ে আলোচনা শুরু করব। জনাব মোফাজ্জল করিম স্যার, আপনার কাছে জানতে চাইব যে এই অন্যবার এবং এইবারের রোজার মধ্যে আমরা মৌলিক তেমন কোনো পার্থক্য দেখছি কিনা, বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে, যেখানে অন্যান্যবারও চড়া দাম থাকে, এবারও অনেকটা চড়া দাম, কিছু কিছু পণ্যের ঘাটতির কথা আমরা শুনছি। আপনার কাছে কি মৌলিক কোনো পার্থক্য চোখে পড়েছে? ধন্যবাদ। আপনার সম্মতি নিয়ে আমি একটা দুঃসংবাদ, একটা শোক সংবাদ দিতে চাই। আমি যখন আসছিলাম তারাবি নামাজ পড়ে আর কি, তখন জানাজা অ্যাটেন্ড করে এসেছি জনাব মহিউদ্দিন। উনি, আমি যে ধানমন্ডিতে যে বিল্ডিংয়ে থাকি সেখানে আমার প্রতিবেশী ছিলেন, দীর্ঘদিন যাবত অসুখে ভুগছিলেন, মারা গেছেন। জনাব মহিউদ্দিনের মূল বাড়ি হচ্ছে গিয়ে নরসিংদীতে। উনি ছিলেন একজন সাবেক রাষ্ট্রদূত। উনি নেপালে, সেনেগালে রাষ্ট্রদূত ছিলেন, আর দীর্ঘদিন তিনি ফরেন অফিসে ছিলেন। তো আমি ব্যক্তিগতভাবে শোকাহত, আমার প্রতিবেশী এই জন্যে, এবং আমি সকলের কাছে দোয়া কামনা করি তার জন্যে, জনাব মহিউদ্দিন। আচ্ছা, এবার আসুন আমি রমজানের পদধ্বনি শুনলে পরেই আমাদের ব্যবসায়ীরা, তারা মাশাআল্লাহ নিজেদেরকে সেবা করা শুরু করে দেয়। মনে করে যে অন্যকে সেবা দিলে পরে কিচ্ছু হবে না, বরং নিজেকে কিছু সেবা দিয়ে নেই, তাতে অনেক সওয়াব হবে। প্রত্যেক বছরই এটা হয়, এবারও এটাই না। এবার সবচেয়ে খারাপ লাগলো যেটা আর কি, বেশ মোটামুটি একটা সহনীয় পর্যায়ে ছিল সব কিছু দাম টাম। হঠাৎ করে রোজা আসার কয়েকদিন আগে থেকেই আর কি জিনিসপত্রের দামগুলো আবার বাড়তে, হু করে বাড়ছে। একমাত্র দুই একটা পণ্য, যেমন ডিম, দাম বেড়ে গেছিলো প্রচুর, সেটা কমে গিয়ে এখন ডজন 140-35 এরকমতে নেমে গেছে। তরি তরকারি, যেহেতু বাজারে তরি তরকারি, ফুলকপি ইত্যাদি
প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে, অতএব এটাও দাম কমেছে, শাকসবজির দামটা কম হয়েছে, শাকসবজির দামটা একটু কমেছে। এছাড়া মাছ মাংস, সেটা গরুর মাংস, খাসির মাংস, একটা দাম ফিক্স করা থাকে যে 700 টাকা কেজি মনে করুন মুখে বলা হচ্ছে, কিন্তু 700 টাকা করে পাবেন না কোথাও। যদি বলেন আরে মিয়ার 700 টাকা করে তো ইয়েতে যেখানে লিখে রাখছে তাদের কাছে যান, এই সমস্ত কথাও মানে ব্যঙ্গাত্মক কথা। হঠাৎ করে এরকম বেড়ে গেছে, মশলাপাতির দামও বেড়েছে, আর মাছ মাংস ইত্যাদির দাম বেড়েছে। কিছু কিছু জিনিস উধাও হয়ে গেছে, যেমন আপনার সয়াবিন তেল। আজকে গত প্রায় 40-50 বছর যাবৎ বাংলাদেশ থেকে সরিষার তেল উধাও হয়ে গেছে। আমাদের ছেলেবেলা, আজ থেকে 50-60 বছর 70 বছর আগের কথা বলছি, তখন সরষের তেল দিয়ে রান্না বাড়ার সমস্ত কিছু সব কিছু চলতো। চাহিদার বড় অংশই মেটানো হতো সরিষার তেল দিয়ে। কোনটার চাহিদা? মোট চাহিদার বড় অংশই মেটানো হতো সরিষার তেল দিয়ে, প্রায় সবটুকু অংশই। কারণ তখনও আমরা সয়াবিনের নামও শুনি নাই। সয়াবিন এবং এটার একটা আমি একটা সিডিএসও বলে একটা শব্দ আছে, সয়াবিনের যেটা আর কি, যেটা থেকে সয়াবিন হয়, যেটা সয়াবিন হয়। সেটা যখন আমদানি করা শুরু করলো দেশ স্বাধীন হওয়ার পর, পাকিস্তানি আমলে তখন আমরা ইস্ট পাকিস্তানি অন্তত এটা হতো না। এরপরে থেকে যাই হোক, সয়াবিন মোটামুটি সবাই আর কি ব্যবহার করে, এবং সয়াবিনের চাহিদাও প্রচুর ভালো, স্বাভাবিক। হ্যাঁ, দামও একটা মোটামুটি একটা আমি বলবো রিজনেবল প্রাইস থাকতো সব। হঠাৎ করে এবার কি হলো জানি না, যারা এটা নিয়ন্ত্রণ করেন, এগুলো সব কেন সেই সিন্ডিকেশনের ব্যাপারটা। সিন্ডিকেট আর একটা শব্দ, যেটা পাকিস্তানি আমলে তো প্রশ্নই আসে না। এমনকি সেদিনও কিছুদিন আগ পর্যন্ত 10-15 বছর আগেও আমরা এই শব্দটা শুনি নাই, সিন্ডিকেট। এবং বেশি এটা শোনা যায় যারা দেশ শাসন করেন তাদের কাছে, বেশি শোনা যায় যারা এটা নিয়ন্ত্রণের দরকার তারা, হ্যাঁ এটা সিন্ডিকেট এই করছে। আপনারা যদি সিন্ডিকেটকে চিনেন তাহলে সিন্ডিকেটে ধরেন না কেন? সিন্ডিকেটকে ধরে শাস্তি দেন, আইনের মধ্যে নিয়ে আসেন, আইনের আওতায় আনেন না। ওই বলেই খালাস। সিন্ডিকেট যেন একটা এমন একটা সিন্দাবাদের একটা দৈত্য, এটাকে ছোঁয়া যাবে না, ধরা যাবে না। তো যাই হোক, মোট কথা বাজারের অবস্থা, আমি এক কথা বললাম, আজকে পয়লা রমজান গেল, আমরা সবাই রোজা রেখেছি। তো আমার মনে হয় এটা বোধহয় সহজে কন্ট্রোল করতে পারবেন না। পারতেন যদি শক্ত হাতে, যদি কিছু কিছু ওই সিন্ডিকেট এই সমস্তকে ধরতেন। এখানে তো কোনো রকমের রাজনৈতিক প্রশ্রয় পাওয়ার প্রশ্নই আসে না, রাজনীতির কোনো ব্যাপার নয়। যে সিন্ডিকেটের যারা মানে মাসলম্যান যারা, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের প্রশ্রয়ী এবং ইয়েতে আপনার আনুকূল্যেই তারা এটা করে, ভাগবাটোয়ারা করে। সেই ইয়েরাও নাই, রামও নাই, সেই অযোধ্যাও নাই। তাহলে আপনারা যখন এখন ব্যবস্থা নিয়েছেন, আপনারা বলতে আমি এখন যারা শাসকরা রয়েছেন, যারা আপনাদের যেহেতু সুনাম আছে সৎ হিসাবে, এবং আপনারা সৎ মানুষ, আপনারা তো চেষ্টা করলেই পারেন। আপনাদের তো কোনো ভয়ের কোনো কারণ নাই যে যদি ধরি তাহলে চাঁদা পাবো না, যদি সোয়াবিনের সিন্ডিকেট আলাদের ধরি তাহলে যখন নির্বাচনের জন্য চাঁদা চাইতে যাব তখন পয়সা পাবো না। আপনাদের তো সেই ইয়েও নাই। সরকার চাইলে নিরপেক্ষভাবে তারা তাদের ভূমিকা পালন করতে পারে এবং তাদেরকে সিন্ডিকেট ধরতে পারে। জনাব মানিক, আপনার কাছে আসতে চাই যে আমরা সাধারণত দেখে থাকি রমজান মাস এলেই মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশগুলো, বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোতে অনেক ক্ষেত্রেই দ্রব্যমূল্যের ক্ষেত্রে দৃশ্যমান একটা পরিবর্তন ঘটে। বাংলাদেশের ক্ষেত্রে উল্টোটা ঘটে কেন? কারণটা কি? অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বাংলা ভিশনকে ধন্যবাদ, এবং যার সঙ্গে আমি আলোচনায় উপস্থিত হয়েছি প্রখ্যাত কবি, লেখক এবং সাবেক সচিব, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোফাজ্জল করিম স্যার। আমি খুবই আনন্দিত স্যারের সঙ্গে বসতে পেরে। যাই হোক,
সিয়াম সাধনার মাস শুরু হয়েছে। এই মাসের মূল কথাই হচ্ছে যে সংযম থাকতে হবে, মানে সংযমের চেতনা নিজের মধ্যে ধারণ করতে হবে। এখন যেটা বললেন যে ইউরোপ, আমেরিকা বা আমি যদি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর কথা বলি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, এই দেশগুলোতেও কিন্তু বিশেষ প্রণোদনা দেওয়া হয় মানুষ যেন স্বস্তির মধ্যে রোজা পালন করতে পারে, সেই জন্য নানামুখী তৎপরতা চালানো হয়। কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ায় ঠিক উল্টোটা দেখা যায়। এটার জন্য দুটো কারণ। একটা হচ্ছে যে সংঘবদ্ধ চক্র। সংঘবদ্ধ চক্র যেমন ডিলাররা তো বলেছেই যে এর সঙ্গে কর্পোরেট বাণিজ্যের সঙ্গে যারা জড়িত তারা যুক্ত আছে। এখন আমার এখানে প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে বাণিজ্য উপদেষ্টা, তিনি তো ব্যবসায়ীদের একজন প্রতিনিধি, ব্যবসার অলিগলি তিনি সকল কিছুই জানেন। তাহলে এই যে সিন্ডিকেট করা হচ্ছে ভোজ্য তেল, একেবারে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় উপাদান আমাদের খাবারের, তো এটা কিভাবে করা হচ্ছে? রমজানের কমপক্ষে 15 দিন আগে থেকেই তো এই বিষয়ে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া উচিত ছিল। তিনি পারতেন যদি তার মধ্যে সদিচ্ছা থাকতো। কিন্তু আমার মনে হয় ব্যবসায়ীরা আশ্বস্ত করেছে 5-7 দিনের মধ্যে ভোজ্য তেলের সংকট কেটে যাবে এবং রোজার আগেই সেই সংকটটা কেটে যাবে, কিন্তু সেই চিত্র তো আমরা দেখতে পাইনি আমরা বাজারে। না, দেখতে পাইনি মানে এখানে আসলে আন্তরিকভাবে চেষ্টা করা হয়নি। সিন্ডিকেট বা সংঘবদ্ধ চক্রকে জিয়ে রাখার জন্য ডিপ স্টেটে অনেকে কাজ করেছে, ফলে যা হবার তাই হয়েছে। হ্যাঁ, অন্যান্য বারের চেয়ে বাজার কিছুটা স্থিতিশীল, কিন্তু যে প্রশ্নটা উঠেছে যে ভোজ্য তেল উধাও, সেটা কেন হবে? ভাই, এই সরকার তো কোনো রাজনৈতিক দলের সরকার না, জনগণ সমর্থিত সরকার। এখন তো সিন্ডিকেট থাকার কথাও না, এখন তো কথা না, কারোর প্রতি তো আমি দায়বদ্ধ নই, কিন্তু এটা করা হচ্ছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের মনোবৃত্তি। দেখুন, উসমানীয় খেলাফত যখন ছিল তখন একটা দোকানে এরকম অনুদান বাক্স থাকতো যে একজন মানুষ যদি 2টো ডিম কিনতো তাহলে একটা ডিম সেই অনুদান বাক্সের মধ্যে রেখে যেত। তো সেই লিগেসি বহন করা মুসলিমদের মনোবৃত্তি এমনটা হয়েছে যে এই রমজান এলেই ঝাঁপিয়ে পড়ে যে কত লাভ করা যায়। এখানে তো অধিকাংশ মানুষই মুসলিম যারা ব্যবসা করছে, তাদের বলছিলেন যে ব্যবসায়ীরা নিজেদের সেবা করা শুরু করেছে, নিজেদের সেবা শুরু করেছে ডেফিনেটলি, এবং তাদের মনের মধ্যে কি এই অনুভূতিটা জাগে না যে এই মাসটায় আমি একটু কম ব্যবসা করেও মানুষের মধ্যে একটা স্বস্তি তৈরি করি? কিন্তু সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এই সংঘবদ্ধ চক্রকে যেমন ভাঙতে হবে, একইভাবে আমার মনে হয় যে আমাদের মনোবৃত্তিরও পরিবর্তন করতে হবে। সব জায়গা থেকে আমাদেরকে উদার হতে হবে এবং প্রকৃত অর্থে রোজার যে চেতনা, সংযম, সেটাকে গ্রহণ করতে হবে, নইলে এগুলো বন্ধ হবে না কখনোই। জি স্যার, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আমরা খেয়াল করেছেন হয়তো যে নতুন একটি রাজনৈতিক দল গঠন করা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টি। আপনি স্যার এই দল গঠনকে কিভাবে দেখছেন? অনেকেই এই দল গঠনকে নিয়ে নানা ধরনের আলোচনা করছে, সমালোচনা করছে। এই যে নতুন দল আসলো, এটার ফলে কি আসলে রাজনীতিতে গুণগত কোনো পরিবর্তন ঘটবে? রাজনীতিতে গুণগত পরিবর্তন ঘটানোর জন্যই কিন্তু আমার মনে হয় এই দলটা করা হয়েছে। তার কারণ এই যে অতি সম্প্রতি জুলাই আগস্টের যেটা ঐতিহাসিক বলুন বা বিস্ময়কর ঘটনা বলুন, যেটা বাংলাদেশে ঘটেছে, যেটা সেখান থেকে প্রেরণা নিয়ে সেখানকার আদর্শটাকে ধারণ করে তারপরে সেটাতে যারা নেতৃত্বে যারা ছিল, কারা ছিল, ওই কোনো 40 ঊর্ধ্ব 30 ঊর্ধ্ব এরা কেউ না, সবাই বরং 20 ঊর্ধ্ব থেকে 25 ঊর্ধ্ব 30-এর কাছাকাছি এরাই তো বেশিরভাগই ছিলেন তরুণরাই তো এখানে নেতৃত্বে ছিল। তারাই এটাকে সংগঠিত করেছে। আর যদি বাংলাদেশকে রাহুমুক্ত করার জন্য যদি কাউকে নোবেল পুরস্কার দিতে হয় তাহলে এদেরকেই দিতে হবে। তা না হলে পরে অনেক বড় বড় নেতারা, অনেক বড় বড় রাজনৈতিক দল, তারা কেউ একটু এদেরকে মানে 1 ইঞ্চিও সরাতে পারে নাই, পারতও না। যারা যে ফ্যাসিজম যেটা কায়েম হয়ে গেছিল। তো এখন তাহলে একটা বিষয়ে আমি বলবো যে যারা নেতৃত্বে ছিল সেই তরুণরা, তাদেরকে ফুল মার্কস দেওয়া যায়, পুরা নম্বর দেওয়া যায় কি ব্যাপারে, যে কিভাবে একটা দল গঠন করতে হয়, কিভাবে জনমত সৃষ্টি করতে হয়, কিভাবে জনগণের আস্থা অর্জন করতে হয়। আচ্ছা, এই যে জনমত সৃষ্টি করা, জনগণের আস্থা অর্জন করা ইত্যাদির জন্য কি চাই? মৌলিক উপাদান যেটা আমি আমার সারা জীবনের অভিজ্ঞতায় বলছি, সেটা হচ্ছে সততা। সেটা চিন্তার জগতে সততা লাগবে, সেখানে এই সততা লাগবে
সর্বপ্রথম বলা উচিত আর্থিক সততা, এবং আপনার যে মতবাদ বলুন বা যে আদর্শ আপনি প্রচার করতে চাইবেন সেটার প্রতি আপনার নিজের আনুগত্য, নিজের কতটুকু সেটা দরকার। তো যাই হোক, এই জন্যে যারা করেছে তাদের উপরে আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট আস্থা আছে। তবে হ্যাঁ, বাংলাদেশের জল হাওয়াতে দুদিন পরে কি হবে জানি না। দোয়া করি, প্রার্থনা করি তাদের জন্য যে না, তারা যেন বেপথু না হয়। কারণ অতীতেও এরকম ভালো ভালো নেতারা অনেকেই এসছেন রাজনীতিতে, কিন্তু 2 দিন পরেই তাদের গায়ে ময়লা লেগেছে, কালিমা যুক্ত হয়ে গেছেন। তো এদের দল গঠনটা আমি সাধুবাদ জানাই, ভালো কথা। এইখানে এর পরবর্তী পর্যায়ে এটা বলবো যে আপনাদের সকলেরই, আপনারা যারা নতুন আসলেন মঞ্চে আর আগে থেকে যারা আছেন মঞ্চে, অর্থাৎ পুরানো পাপী যারা আছেন, যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, ভালোয় মন্দয় মিলায় সকলেই, তারা সবাই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে গিয়ে বাংলাদেশ, সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ। অসাধারণ কিছু 2%, 3% বা শতকরা 5 জন অসাধারণ লোক নিয়ে দল করলাম এবং তাদের ইচ্ছামতো চালালাম, জনমতের দিকে দেখলাম না, জনগণ মরল না বাঁচলো দরকার নাই ওদের, এইটা করে করে কিন্তু বাংলাদেশটাকে ডুবানো হয়েছে। আমি আশা করব যে না, এটা হবে না। যারা নতুন, যেটা তাদের আদর্শকে আঁকড়ে ধরে তারা বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মঙ্গল কামনাই করবেন, এবং তাতে করে জনসমর্থন নিশ্চয়ই। সাধারণ মানুষ তো নিজের স্বার্থের জন্য তো কিছু করে না, সাধারণ মানুষ সকলের স্বার্থের জন্য করে। হ্যাঁ, নিজের স্বার্থ যদি সেই সকলের স্বার্থের সঙ্গে মিলে যায়, যে কি আপনার দ্রব্যমূল্য কমাতে হবে, আইন শৃঙ্খলা ঠিকঠাক রাখতে হবে। আচ্ছা, প্রসঙ্গক্রমে একটা কথা বলি, একটু আগে বোধহয় বলা উচিত ছিল। বর্তমান সরকার এত প্রতিশ্রুতিশীল, অন্তর্বর্তীকালীন সরকার, এত স্বনামধন্য সরকার, কিন্তু তারপরেও 2টা বিষয়ে তারা, আমি তাদেরকে 10-এর মধ্যে 3 অর্থাৎ পাস মার্কও দিতে পারছি না। সেটা কি? সেটা দ্রব্যমূল্য নাম্বার 1 আমার মতে, আর নাম্বার 2 হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এইগুলা যদি সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে, বাপু আপনারা আপনাদের ময়ূর সিংহাসনে আপনারা যতদিন খুশি বসে থাকেন, ময়ূর সিংহাসন পরিবর্তন করে অন্য যদি আপনার হীরা মানিক্যের সঙ্গে তাও বসে থাকেন, আমাদের কিছু না। আমাদের 4টা ডাল ভাত 4টার ব্যবস্থা করবেন এবং শান্তিতে ঘুমাতে দিবেন। এটা সাধারণ মানুষের চাওয়া। জি জনাব মানিক, আপনার কাছে একই প্রসঙ্গে, নতুন দল প্রসঙ্গে জানতে চাইবো যে এই প্রচলিত বিভিন্ন রাজনৈতিক দলের ভিড়ে নতুন করে তরুণদের রাজনৈতিক দল, এটিকে আপনি কিভাবে দেখছেন? আসলে এই যে জনমত তৈরি কিংবা জনমনে আস্থা তৈরিতে তারা যে ভূমিকা রেখেছে, রাজনৈতিক দল হিসেবেও কি সেই একই ভূমিকায় তারা থাকতে পারবে বলে মনে করেন কিনা? অবশ্যই এই নতুন দলকে সাধুবাদ জানাচ্ছি, কারণ যদি এই বঙ্গভূমি মানে এই বাংলাদেশ এবং তার আগে যে সুবে বাংলা বলি, বঙ্গভূমি যেটাই বলি না কেন, এই দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের যে জীবনাচরণ, সংগ্রাম, লড়াই, এটাকে বিশ্লেষণ করি, আমরা দেখব যে 2 জন শাসক পালিয়ে গেছেন। একজন হচ্ছেন লক্ষণ সেন আর আরেকজন হচ্ছে শেখ হাসিনা। এই 2 জনই কিন্তু পালিয়েছেন, আর এই উপমহাদেশে অন্য কোনো এরকম উদাহরণ নেই। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কায় রাজাপাকসে পরিবার পালিয়ে গেছে। তো এই উপলব্ধিটা যদি এই মুহূর্তের রাজনৈতিক দলগুলোর মধ্যে না থাকে, তাহলে এইসব ঘটনা আবারও পুনরাবৃত্তি ঘটবে। এখন নতুন যে রাজনৈতিক দলটি হলো, তারা কি গণ অভ্যুত্থানের মতো মানুষের মনের মধ্যে স্বপ্ন দেখাতে পারবে কিনা এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে পারবে কিনা? তারা বলছে যে সেকেন্ড রিপাবলিক তারা চায়। খুব ভালো কথা, রাজনীতিবিদ এবং কবিরা তো মানুষের মনের মধ্যে স্বপ্ন গেঁথে দেয়, এবং কবিরা শুধু স্বপ্ন দেখায়, রাজনীতিবিদদের আরেকটা কাজ করতে হয়, সেটা হলো বাস্তবায়ন করে দেখাতে হয়। তো এখন এই তরুণ প্রজন্মের প্রতিনিধিরা, তারা যে রাজনৈতিক দল গঠন করলো, সেই রাজনৈতিক দল কতটুকু মানুষের কাছাকাছি থাকতে পারবে, কথা কাজে মিল রাখতে পারবে,
পুরনো ফ্যাসিবাদী সেই ব্যবস্থাকে একেবারে লাথি মেরে উড়িয়ে দিয়ে সেখানে নতুন কেতন উড়াতে পারবে, সেটাই হচ্ছে বড় বিষয়। ওই দিকে তাকিয়ে আছি। তবে অবশ্যই বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য হওয়া প্রয়োজন। ধরুন বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি এখন যে তরুণদের রাজনৈতিক দল হলো, এটা একটা ভারসাম্য তৈরি করবে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। কারণ 50%-এরও বেশি মানুষ এই মুহূর্তে হচ্ছে তরুণ প্রজন্মের প্রতিনিধি, এবং ভোটাধিকারের ক্ষেত্রে যদি নিরপেক্ষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে আগামী নির্বাচনে, তাহলে বিপুল একটা প্রভাব পড়বে তরুণদের। সুতরাং একটা সম্ভাবনা আছে, কিন্তু অবশ্যই তাদের কথা এবং কাজে মিল রাখতে হবে। এই যে সেকেন্ড রিপাবলিক কথাটা বললেন, আসলে এই ধারণাটা তাদের মধ্যে আসলো কেন? আমরা তো প্যারিসের ক্ষেত্রে, রুশ বিপ্লবের ক্ষেত্রে যেটা শুনেছি, কিংবা সেক্ষেত্রে রাজতন্ত্র ছিল, সেটা ভেঙে হয়তো রিপাবলিক হয়েছিল, এখন আস্তে আস্তে হয়তো পঞ্চম রিপাবলিক পর্যন্ত চলছে। বাংলাদেশে মানে সেকেন্ড রিপাবলিকের জন্মের কথা এই তরুণরা বা এই ছাত্ররা এটা আনলো কেন? এটা আমার কাছে যেটা মনে হচ্ছে, তাদের যে মনোবাঞ্ছা সেটা তো আমি বলতে পারবো না, তারা আরো হয়তো পরিষ্কার করবে, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে 1971 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য, কিন্তু আপনি 53 বছর দেখেন সেই তিনটা মানুষ পায়নি। সাম্য আসেনি, মানবিক মর্যাদা বা সুবিচার বা ন্যায্যতা কিন্তু মানুষের মধ্যে আসে নাই। শাসক গোষ্ঠী কখনোই ন্যায্য আচরণ করেনি। ফলে 1971 সালে শহীদদের রক্ত কিন্তু হাহাকার করছে এখনো 53-54 বছর পরে। 90-এর গণ অভ্যুত্থানের পরে যে এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা হয়েছিল যে এই কাজগুলো আমরা করব, এগুলো করব না, সেগুলো কিন্তু অল্প দিনের মধ্যেই ভুলে গেছে। এখন 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা কিন্তু এটাকে, অনেকে বলছে যে এটা কেবলমাত্র গণ অভ্যুত্থান, আবার কেউ কেউ বলছেন বিপ্লব। আমি বলবো যে এটা অবশ্যই এখানে বিপ্লবের উপাদান আছে, কারণ এদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে একটা ব্যবস্থাকে পরিবর্তনের জন্য রাজপথে নেমেছে, এবং এমন একটা মোমেন্টাম তৈরি হয়েছে যেটা আসলে প্রতিদিনই তৈরি হয় না। যেমন মানুষ কেন নেমেছে, কোটা আন্দোলন, এটা একটা রিক্সাওয়ালাও ওন করেছে। রিক্সাওয়ালা রাজপথে বলেছে যে আমার সন্তানও কি রিক্সাওয়ালা হবে, আমার সন্তানও বিসিএস অফিসার হবে, আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এই যে যখন উপলব্ধিটা তার মধ্যে আসছে যে তাহলে কোটাকে বাতিল করে দিতে হবে, তো সেই সময় রাজপথে নেমে এসেছে। এটা রাইট, নিশ্চয়ই। তো এখন দেখুন, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এখানে পুলিশে এত নিপীড়ন হয়েছে, ভয়াবহ গণহত্যা হয়েছে জুলাই আগস্টে। ফলে আপনি যদি 17 তারিখের পরে দেখেন, জুলাইয়ের 17 তারিখ আবু সাঈদের শাহাদাত বরণের পরে আপনি কি দেখবেন? সমগ্র বাংলাদেশের মানুষের মধ্যে একটা যে জীবন দেওয়ার একটা চেতনা চলে এসেছিল, যে কারণেই তো এই মোমেন্টাম তৈরি হলো, গণ অভ্যুত্থান হলো। এরকম একটা শক্ত পোক্ত এবং জগদ্দল পাথরের মতো বসে থাকা সরকার উৎখাত হয়ে গেল। এটা তো স্বাভাবিকভাবে হয়নি। সরকার তো ঘোষণাই দিয়েছে যুদ্ধের, যে আমি তোমাদের মোকাবেলা করব, তাই না? ছাত্রলীগকে নামিয়ে দেয়া হলো, পুলিশ বাহিনী, সেনাবাহিনী প্রথম দিকে গুলি চালালো। তো এইরকম পরিপ্রেক্ষিতে যেটা বললেন যে পুরো কাঠামোটাকে পরিবর্তনের জন্যই কিন্তু মানুষ সেই সময় রাজপথে নেমেছিল, সেটা কি পরিবর্তন হয়েছে? আপনি যান এখন ভূমি অফিসে, তো ঘুষ আছেই। ঘুষ না থাকলেও কাজ করে দিচ্ছে না। কেন দিচ্ছে না? যে আমি তো ঘুষ নিতে গেলে বিতর্কিত হব, তাহলে কাজকে আমি স্লো করি। এটা তো হচ্ছে। এখন ওনারা যদি এই নতুন রাজনৈতিক দলের মধ্য দিয়ে এই সেকেন্ড রিপাবলিকের স্বপ্ন, মানে খুলনলচে পাল্টে দেওয়া, সে সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামোয় পরিবর্তন আনা, সেটার যদি স্বপ্ন দেখাতে পারে এবং বাস্তবায়ন ঘটাতে পারে, তাহলে অসুবিধা কোথায়? জি, আমি তো দেখছি না অসুবিধা। আমরা আলোচনা করব, একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরে ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব মোফাজ্জল করিম এবং আছেন জনাব আমিরুল মোমিনিন মানিক। আমরা বিরতির আগে জনাব মানিকের সঙ্গে কথা বলছিলাম। এই পর্যায়ে মোফাজ্জল করিম, আপনার কাছে আসতে চাই। বিএনপি নেতারা বলছেন সেকেন্ড রিপাবলিকের কথা বলে দেশের মানুষের মধ্যে এক ধরনের বিভক্তি তৈরি করার চেষ্টা হচ্ছে। আপনি কি এরকম মনে করেন যে দেশের মানুষের মধ্যে বা আলেম ওলামা যারা রয়েছেন তাদের সাথে বিএনপির এক ধরনের বিভক্তি তৈরির চেষ্টা চলছে? এটা মনে করি না, এই জন্য মনে করি না। অত্যন্ত সেকেন্ড রিপাবলিক আর থার্ড রিপাবলিক, ফার্স্ট, এগুলো সাধারণ মানুষ বোঝে? এত চিন্তিত হওয়ার কি আছে? এগুলো যেটা যারা বোঝে, যারা, তারা বলুক এবং তারা নিজেদের মধ্যে যা খুশি করুক। আমরা চাই আমাদের হালুয়া রুটি, বাস। কেমন? কাদের কথা বলছি? যে সমস্ত সাধারণ মানুষ, সে তার ওইটা পেলে পরেই, পেটে কিছু দানা পানি পড়লে পরেই ঠিক আছে। ফার্স্ট রিপাবলিক চলছে না সেকেন্ড রিপাবলিক চলছে, থার্ড রিপাবলিক কবে আসবে
এগুলো কি, এগুলা আলোচনার কোনো দরকার নেই। তবে উনি খুব চমৎকারভাবে কিন্তু ব্যাখ্যাটা দিয়েছে যে কেন এটা, কিভাবে এটা আসলো বা আসতে পারে। আমার নিবেদন একটাই থাকবে, যারা ফার্স্ট রিপাবলিক বা সেকেন্ড রিপাবলিকের কথা বলছেন তাদের কাছে একটা বলে, এই সমস্ত একাডেমিক কথাবার্তা, এই সমস্ত জার্গন শব্দের যে খেলা, এগুলা আপনারা খেলতে থাকুন। সাধারণ মানুষের কাছে এগুলা বিক্রি করতে যাবেন না। সে গেলে পরে কিছুক্ষণ হা করে তাকিয়ে থেকে বলবো যে কত করে কইলেন কেজি, কি জানি এটা, না না এটা তো কোনো জিনিস না, তাহলে কি নিয়ে আইছে, খায় না মাথায় দেয়, হ্যাঁ খায় না, এটা খায় না, এটা মাথায় তেল দেয়। তো যাই হোক, সাধারণ মানুষের যেটা আর কি চাহিদা এবং সেটা যা বুঝে, আমি মনে করি বাংলাদেশে সেটাই চলবে। যদি সাধারণ মানুষ জুলাই মুভমেন্টে যদি শরিক না হতো, জেগে না উঠতো, তাহলে কিন্তু ইয়ে হতো না। হ্যাঁ, আবু সাইদ বা মুগ্ধ এরা যে আত্মদান করে গেছে, অতুলনীয়, অতুলনীয়। এক ওই নূর হোসেনকে আমরা দেখেছিলাম এরশাদ বিরোধী আন্দোলনের সময়, ওই যে নিপাত যাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। তারপরে গিয়া কিন্তু, আচ্ছা নূর হোসেনের সঙ্গে পার্থক্য হচ্ছে এটা, নূর হোসেন সে এদের মতো এরকম মানে আমাদের আবু সাইদের মতো এত লেখাপড়া জানা বা এত, ও তো MA ক্লাসের ছাত্র ছিল, তাও ইংলিশ ডিপার্টমেন্টের ভালো ছেলে ছিল। কিন্তু নূর হোসেন তবু যেটা বুঝছে সেটা সে করেছে। আর আবু সাইদরা তারা একটা দর্শন বা একটা ইয়ে নিয়ে, চিন্তাকে একটা ফিলোসফি নিয়ে হ্যাঁ এগিয়ে এসছে। ওই এটাতে আর কি কাজ হয়েছে, এবং এটাকে সাধারণ মানুষের কাছে এটা তুলে ধরা এবং সাধারণ মানুষকে এটাতে আকৃষ্ট করা। আমি বলবো যে এটার সাকসেসের প্রথম জিনিসটা এসছে ইয়ে থেকে, ওই কোটা থেকে এসছে। কোটা জিনিসটা চট করে মানুষে বুঝে ফেলেছে যে কি, তুমি কি করো, আমি তো রিক্সা চালাই, তুমি, আমি তরকারি বিক্রি করি, তাহলে তুমি শোনো এদিকে আসো, তোমার পোলা, আমার পোলা দোয়া করবেন, আমার পোলা ইনশাল্লাহ BCS পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিলেই হবে না, পাস করলেও চাকরি না পেতে পারে, কেমনে কেমনে যখন বুঝাই, তখন এটাকে বারুদের মতো কাজ করেছে। বলে কি, বলে হ্যাঁ সরকার এই নিয়ম করেছে, চট করে বুঝে ফেলেছে সাধারণ লোকে। ওই সাধারণ লোকে চট করে বুঝে ফেলে এরকম কিছু বলো, এরকম কিছু করো, এটাই আমি এই তরুণদের প্রতি আমার ইয়ে। এই রিপাবলিক এই সমস্ত দিয়ে লাভ হবে না, জনসমর্থন পাওয়া মুশকিল। জনাব মানিক, আপনার কাছে এই একটা প্রসঙ্গে আবারও আসতে চাইবো যে সেকেন্ড রিপাবলিক কথা বললে যে মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চলছে বলে এরকম একটা অভিযোগ বিএনপি নেতারা বলছেন। আজকে আলেম ওলামাদের একটি ইফতার পার্টি ছিল, সেখানে তিনি এই মন্তব্য করেছেন। আসলে কি বিএনপির আলেম ওলামা কিংবা যারা ইসলামপন্থী দল, তাদের সাথে কি তাদের দূরত্ব বাড়ছে? না, এই কথাটা আমি শুনেছি, সেটা দুটো প্রসঙ্গে বলেছেন। একটা রাজনৈতিক দল প্রসঙ্গে বলেছেন যে তারা আলেম ওলামাদের মধ্যে বিভাজন তৈরি করছে, এটা হলো একটা সুনির্দিষ্ট রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেছেন। আর ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন সেকেন্ড রিপাবলিক করে তারা আসলে কি বোঝাতে চাচ্ছে, বিভক্তি বা বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে। এখন বিএনপি তো বিএনপির রাজনীতি করবে, সবাই যদি একই সুরে কথা বলে তা কিন্তু হবে না। স্যার যেটা ইম্পর্টেন্ট কথা বললেন যে মানুষ এইসব সেকেন্ড রিপাবলিক বা ন্যাশনালিজম বা মার্কসিজম বা ইসলামিজম এগুলো মানুষ তো বোঝে না। মানুষ তার ফলাফলটা দেখতে চায়। ভাই আপনি ন্যাশনালিজম করেন না মার্কসিজম করেন তাতে আমার কোনো আপত্তি নাই, আপনি আমার চালের দাম কমিয়েছেন কিনা, আপনি আমার ওই বাস ভাড়া কমিয়েছেন কিনা, এটাই তো মূল বিষয়। এখন সেটা যদি আপনি সমাজতন্ত্র দিয়ে পারেন, সেটা যদি ইসলামতন্ত্র দিয়ে পারেন, করেন আপনার। আমাদের তো সাধারণ মানুষ কিন্তু ওইটা দেখছে না, দেখছে প্রতিফল, কার্যকারণ। তো সেই জিনিসটা আমি বলবো, আপনি যেটা বললেন বিএনপি যেটা বলছে, তো বিএনপি তো আলাদা হতে চাইবে, এটা একটা স্বাভাবিক। ছাত্ররা যদি স্বতন্ত্র না হতে পারে, ভাই আমি আপনার পিছনে কেন যাব? বিএনপি যদি তার রাজনীতিটা স্পষ্ট করতে না পারে জনগণের সামনে, তাহলে কেন মানুষ বিএনপিকে ভোট দেবে? তো এই আলোচনা সমালোচনা বিতর্ক চলবে, কিন্তু সেই বিতর্ক যেন ফ্যাসিবাদের রূপ না নেয়, এদিকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
স্যার, নির্বাচন নিয়ে একটু আলোচনা করতে চাই। আজকে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন দেশে এখন মোট ভোটারের সংখ্যা 12,37,00,000। সামনে যে ভোট, সরকার তো একটা কবে ইলেকশন হবে এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে, এরপরও নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটছে না কেন? বিএনপির সন্দেহের কারণটা কোথায়? সন্দেহের কারণ যে রোডম্যাপ, এই সমস্ত শব্দ কিন্তু এখন বেশ চালু হয়ে গেছে। রোডম্যাপ এবং সুন্দর শব্দটা ভালো, যে একটা তুমি মানচিত্রের মতো একটা পথচিত্র একটা দেখায় দাও, যে এইখান প্রথম আমি এই কাজ করব, এখান থেকে এখানে যাব, এখানে। আচ্ছা, এখন পর্যন্ত ঝেড়ে কাশে নাই, সরকার এখনো ঝেড়ে কাশেন নাই। বলেছেন যে হ্যাঁ হবে, সময় মতো হবে, আমরা করব, আমরা প্রস্তুত আছি। কবে করবেন একটু আল্লাহর ওয়াস্তে বলেন। নির্বাচনটা কি 2025 সালে হবে, না 26-এ হবে, না তারও পরে হবে, নাকি কোনো অন্য ওই যেটা আর কি, এটাও কিন্তু শোনা যাচ্ছে মানে এই সমস্ত বাত কি বাত হলে ওপরে কেউ কেউ বলে যে অন্য একটা এজেন্ডা কিছু একটা আছে বোধহয়। কেন এই সমস্ত সন্দেহের জন্ম দিবেন? কেন এজেন্ডা আছে নাকি? আমরা এজেন্ডা বুঝি না, আমরা বুঝি একটাই, গণতন্ত্র। বড় পেয়ারা, বহুত পেয়ারা গণতন্ত্র আমরা চাই। কিন্তু স্যার, অন্য এজেন্ডা কি হতে পারে? অন্য এজেন্ডা কি হতে পারে? এ তো আরেক বিপজ্জনক প্রশ্ন রে বাবা। সেটা হচ্ছে এই যে অন্য এজেন্ডা, অন্য কারোর সঙ্গে কিছু হাত মিলাইয়া অন্য কাউকে এনে বসানোর চেষ্টা করা হচ্ছে কি না, কেমন বলে ইয়েও না, আমির না, সবুজ না, তৃতীয় একজনকে নিয়ে এসে আমি বসায় দিলাম, কুর্সিতে বসায় দিলাম, এবং সে আরামে চলতে থাকলো, এরকম কিছু আছে। সেই সন্দেহ আরম্ভ হয়েছে রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে বিএনপি তো একেবারে মানে তাদের কাপড় চোপড় ইয়েতে কি বলে ড্রাই ওয়াশে দিয়ে রেডি হয়ে একেবারে আসকান টাসকান পরে বা ওই টাইটুই পরে রেডি হয়ে আছে, কখন গিয়ে বসবে। সেখানে যদি তাদের বাড়া ভাতে যদি কেউ ছাই দিয়ে দেয়, তাহলে তো তাদের নিশ্চয়ই চিন্তিত হওয়ার কারণ আছে। তার কারণ বিএনপি তো সত্যি কথা বলতে গেলে পরে ঢাকা ইয়ের মতো ফুটবল খেলার মাঠের মতো লিগ, ঢাকার লিগ যেটা আর কি, সেখানে যদি দেখা যায় যে দুই প্রতিদ্বন্দ্বী দল, সবচেয়ে বড় দল যেটা আবাহনী মোহামেডান, একটা দল নাই, নাম কাটা হয়ে গেছে বা উদাও হয়ে গেছে, তাহলে অন্য দল তো এবার একেবারে বগল বাজাতে থাকবে যে খালি নাম কাও আসতে মাঠে গিয়ে নামতে হবে, না মাঠে গিয়ে নামবো, ওয়েভার পেয়ে যেতে পারে। আর একেবারে। কিন্তু সেই সুযোগ কি স্যার এখন আছে? অন্য রাজনৈতিক দলও তো রয়েছে। অন্য রাজনৈতিক দল হলো বিএনপি খুব ভালো করে জানে, এবং আমরা সবাই জানি তৃণমূল পর্যায়েও সংগঠনের দরকার লাগে। যেমন ইদানিংকালে গা ঝাড়া দিয়ে উঠতেছে ওই ইয়ে ইসলাম, জামাত ইসলামী। কিন্তু জামাতকে জিজ্ঞেস করেন আপনাদের গ্রাসরুট লেভেলে তৃণমূল পর্যায়ে আপনাদের সংগঠন কেমন, তখন তারা নিজেরাই ঢোক গিলবে। তাদের তৃণমূল বলতে কিছু মসজিদ বোঝায়, তাদের তৃণমূল বলতে কিছু মাওলানা কিসিমের লোকজন বোঝায়। কিন্তু তাদেরও তো ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে কমিটি রয়েছে, আছে। তাদের তো বলতে পারেন যে ইয়েও আছে, ওই যে কি বলে ছাত্র শিবির আছে। কিন্তু শিবির বলুন বা তৃণমূল পর্যায়ের যেটা আপনি বললেন সংগঠন, এরা তেমন সজীব না। এরা ওই আওয়ামী লীগের যে ইয়ে ছিল, তৃণমূল পর্যায়ে যেটা ছিল, বা বিএনপির যেটা আছে, এরা কিন্তু যথেষ্ট শক্তিশালী। ছাত্রলীগ বলতে এক ডাকে সবাই চিনে, এক নামে সবাই চিনে ছাত্রলীগ, বা তেমনি ছাত্র দল বলতে এক নামে চিনে। কিন্তু শিবির যদি বলেন, তখন বলে শিবির এটা ইয়ের না, অমুক দলের না, জামাতের, হ্যাঁ এই পর্যন্তই, এর বেশি না। জনগণের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা, তাদের পরিচিতি তেমন কিছু নাই। তো সেই জন্যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা চালাতে হলে পরে তরুণদের নিয়ে যে সংগঠন,
সেটা অ্যাক্টিভ থাকতে হবে, সেটা শক্তিশালী থাকতে হবে। সেটা আছে, বিএনপির আছে। আর ওই যে মরহুম পার্টি আওয়ামী লীগ, তাদের আছে। মরহুম বলছে, এদের তো সরকারি তো বোধহয় এটা আদেশ দিয়ে, এদেরকে তো সেই দলের হয়তো কার্যক্রম নেই। না, ইয়ে থেকে তো মঞ্চ থেকে তো নামাই দেওয়া হয়েছে তাদের, তাই না? তেমনি তাদের যুব সংগঠন যেটা আর কি, আওয়ামী লীগ, যুবলীগ, আওয়ামী লীগের যুবলীগ, ছাত্রলীগ, এদের তো এখন মরহুম বানিয়ে দেওয়া হয়েছে। তো অতএব এখানে এখন শক্তিশালী বলতে বিএনপিকে বোঝায়। এবং বিএনপি ওই যে বললাম, মোটামুটি কাপড় চোপড় বানিয়ে এটা নিয়ে ইয়ে টিয়ে করে রেডি হয়ে যাচ্ছে। জি, জনাব মানিক, স্যার যেটি বলছিলেন যে আসলে বিএনপির যে শক্তিশালী অবস্থা, এর সাথে কি আসলে অন্য কোনো রাজনৈতিক দল, বাংলাদেশ জামাত ইসলামী কিংবা নতুন যে রাজনৈতিক দল গঠন হয়েছে জাতীয় নাগরিক পার্টি, সেটি কি বিকল্প হতে পারে? না, বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী সময়ে নতুন একটা সমীকরণ তৈরি হচ্ছে। কারণ আপনি দেখেন যে গত 16 বছরে যে সরকারকে উৎখাত করতে পারেনি বা সরকারকে পদচ্যুত করতে পারেনি রাজনৈতিক দলগুলো, সেখানে তরুণরা একত্রিত হয়ে তাদের নেতৃত্বে এত বড় একটা শক্তিশালী, আপাত দৃষ্টিতে শক্তিশালী মনে হতো সরকারের পতন ঘটেছে। সুতরাং এখন যদি আমরা সেই 2001 সাল বা 6 সাল অথবা 90-এর পরিসংখ্যান সামনে আনি, তাহলে ওটা দিয়েই কেবলমাত্র বৈতরণী পার হওয়া যাবে না, এবার নতুন উপলব্ধিতে আসতে হবে। নিঃসন্দেহে আমি আগের পরিসংখ্যানগুলো রাখতে পারি, কিন্তু পরিসংখ্যান উল্টে যেতে পারে। সেই জন্যে সব দলকেই আসলে সততার সঙ্গে রাজনীতিটা করতে হবে। বিএনপির সামনে অনেকগুলো প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে, কাজে আগের পরিসংখ্যান আমরা সামনে এনে একদম বলে দিতে পারি না, এটা হলো আমার মতামত। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও এক ধরনের তাগিদ দিয়েছেন যে প্রত্যাশিত দেশ গড়তে হলে সৎ কাজে উৎসাহিত করতে হবে। এটি কি আসলে রমজানকে কেন্দ্র করে এরকম আহ্বান, না দলের মধ্যে নৈতিক কোনো স্খলন হয়েছে? না, এটা কোরআনের একটা আয়াত আছে, তো ওই অনুষ্ঠানে ওলামা মাশায়েখরা এই আয়াতটা পড়েছিলেন। ওই আয়াতকে সামনে রেখে তারেক রহমান এই মন্তব্যটা করেছেন যে সৎ কাজে উৎসাহিত করা আর অসৎ কাজে বাধা প্রদান করতে হবে আমাদেরকে। তো ওই প্রসঙ্গে বলেছিলেন তারেক রহমান। এর আগেও অনেকবার বলেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে যে তো আমরা যদি অপকর্ম করি তাহলে জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে এবং 5ই আগস্টের মতো পরিণতি হবে, এটা কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছেন। এখন এই বিষয়গুলো এত বড় দলের পক্ষে সেটাকে নিজেদের আয়ত্তে রাখা একটা চ্যালেঞ্জিং ব্যাপার নিঃসন্দেহে, কিন্তু জনগণের সামনে এখন অনেক অপশন আছে। জনগণ যদি একটা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন পায় তাহলে অনেক কিছু করে ফেলতে পারে যদি পায়। কিন্তু একটা বিষয় তো বটেই, বিএনপি এবং আওয়ামী লীগ তাদের একদম তৃণমূল পর্যায়ে সংগঠন আছে। তো এখন ছাত্ররা বা জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল সেই জায়গাগুলোতে যদি আস্থা তৈরি করতে পারে তাহলে অন্যরকম ঘটনা ঘটলেও ঘটতে পারে। আর নির্বাচন প্রসঙ্গে যে অনিশ্চয়তার কথা অনেকে বলছেন যে হয়তো স্যার যেটা বলছিলেন সরকার হয়তো ঝেড়ে কাটছে না, আপনার কাছে কি মনে হয় এরকম যে সরকার আসলে এই ডিসেম্বর কেন্দ্রিক যে কথাটা বলছে আসলে এটা তার মনের কথা নয়? এখানে দুটো আশঙ্কা। একটা হচ্ছে যে এই সরকারের মেয়াদকে দীর্ঘ করা, মানে প্রলম্বিত করা, যে ঠিক আছে ডিসেম্বরে নির্বাচন দিলাম না, মার্চেও দিলাম না, গোটা 26 জুড়েই আমি ক্ষমতায় থাকলাম, এইরকম একটা আশঙ্কা করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। আরেকটা আশঙ্কা করা হচ্ছে যে ছাত্রদেরকে সংগঠিত করে তাদেরকে ক্ষমতায় বসানোর প্রক্রিয়া চলছে। তো এই দুটো আশঙ্কা। তো এখন আমার কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কদিন আগে এক বক্তৃতায় বলেছেন যে ডিসেম্বরে অথবা আগামী বছরের মাঝামাঝি সময়ে। প্রেস সচিব তিনিও গতকালই বললেন যে ডিসেম্বরে হবে, নয়তো মার্চে হবে, কারণ এপ্রিল মেতে আবার ঝড় জলোচ্ছ্বাস শুরু হবে, আর জুনে তো হচ্ছে বর্ষা, মাঝখানে আবার রমজানও থাকবে। হ্যাঁ, রমজান, তার মানে অনেক পিছিয়ে যাবে। সুতরাং সরকার টার্গেট করেছে ডিসেম্বর অথবা মার্চ। কিন্তু এখানে আমারও একটা প্রশ্ন যে এই সরকার কেন একটা রোডম্যাপ দিচ্ছে না? কিসের রোডম্যাপ? যেমন মানুষের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে গণহত্যার বিচার হবে কিনা, এই বিচারটা কবে হবে, বিচারের চার্জশিট কবে দাখিল করা হবে, কবে এই বিচার কার্যের সাক্ষ্য গ্রহণ চলবে, মূল বিচার কবে শুরু হবে, তারপর রায় কবে হবে। একটা ধারণা তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম দিতে পারে, সেটা কিন্তু এখন পর্যন্ত উপস্থাপিত হয়নি। এই সংস্কার কাজ, 6টি সংস্কার কমিশন গঠিত হয়েছে, তারা খসড়া প্রস্তাবনা উপস্থাপন করেছেন, কিন্তু কবে নাগাদ এই সংস্কারের বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হবে সেটারও একটা
কোনো সুনির্দিষ্ট মানে পথ পরিক্রমা নাই। তো এগুলো তো দরকার। আমি যেটা মনে করি যে বিচার কবে হবে সুস্পষ্টভাবে জাতির সামনে একটা টাইমলাইন থাকা দরকার, সংস্কার কবে শেষ হবে এবং বাস্তবায়ন হবে সেটার একটা দিন তারিখ, এবং এরপর নির্বাচন। সমস্যা কোথায়? দিন তারিখ দিলে তো কাজে গতি বাড়বে। আমার সামনে যখন একটা টাইমলাইন থাকবে যে আমি ঠিক আছে আমি মার্চে করব, মার্চে যদি নির্বাচন করেন বলে দেন যে আমি মার্চেই করছি, কিন্তু তাহলে সব রাজনৈতিক দল গোছানো শুরু করুক। এখন এইখানে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো একটা কৌশল বা ক্যামোফ্লেজের আশ্রয় নিচ্ছে নির্বাচন নিয়ে। আমি যতটুকু জানি একদম নির্ভরযোগ্য সূত্র থেকে যে ডিসেম্বরে নির্বাচন হতে যাচ্ছে, অথবা ডিসেম্বরে না হলে মার্চে। এখন গত 15 দিন আগেও তো ঐক্যমত্য কমিশনের সব রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসেছেন, সেখানে তারা এই কথাগুলো বলেন না কেন স্পষ্টভাবে যে আমাদেরকে দেন, না হলে আমরা বৈঠকে আসবো না, আমাদেরকে বলে দেন স্পষ্টভাবে যে মার্চে করব। সুতরাং দুই পক্ষ থেকেই আসলে এই ডিসেম্বর পর্যন্ত দল ধরে রাখা, দলের নেতাকর্মীদের সংগঠিত রাখা, সারা বাংলাদেশে মানে শৃঙ্খলার মধ্যে থাকা, বা কি রাজনীতি কি করবে সেই রাজনীতিটা খুঁজে পাচ্ছে না বলে কাদা ছোড়াছুড়ি চলছে। কিন্তু দেখুন, যদি শ্বেত পত্রের কাজ করতো রাজনৈতিক দলগুলো, যে প্রত্যেকটা খাত ধরে ধরে আওয়ামী আমলে যে দুর্নীতি হয়েছে সেগুলো যদি রাজনৈতিক দলগুলো তুলে ধরতো, তাহলে কিন্তু অনেক সময় তারা পেত এবং জনগণ এটাকে ভালোভাবে গ্রহণ করত। সুবর্ণচরে ধানের শীষে ভোট দিতে গিয়ে যে নারী ধর্ষিত হয়েছেন তার কথা কি শোনা যায়? তাকে নিয়ে তো একটা বড় ফিল্ম হয়ে যেতে পারে এইরকম একটা ঘটনা। একটা ধানের শীষে একটা প্রতীকে ভোট দিতে গিয়ে সে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। মানুষ তো ভুলে গেছে। রাজনৈতিক দলগুলো এগুলো শুনতে চায় না। স্যার যেটা বললেন যে এরকম কুর্সিতে বসতে চায়, এবং এবার কুর্সিতে বসতে গিয়ে আবার পেছন অংশ কিন্তু পুড়ে যেতে পারে, কারণ এবার রাজ সিংহাসনের ভেতরে কিন্তু আগুন আছে। এই আগুনটা হলো জনগণ, যে কোনো মুহূর্তে উল্টে দেবে। স্যার, নির্বাচন নিয়ে যত শঙ্কার কথা বলা হচ্ছে, আজকে বিএনপি নেতারাও এটি বলার চেষ্টা করছেন, যত দেরি হবে নির্বাচনের জন্য দেশের ষড়যন্ত্র তত বাড়তে পারে। এটা স্যার কি ধরনের ষড়যন্ত্র বাড়তে পারে, বা রাজনৈতিক দলগুলো যে কথাগুলো বলছে এটা কি শুধুই কথার কথা? ষড়যন্ত্রের ওনারা ব্যাখ্যা দেন নাই কি ষড়যন্ত্র, কিন্তু আমার ধারণা হ্যাঁ, ষড়যন্ত্র ছাড়া তো বাংলাদেশ নাই। সকলের মুখে মুখে ষড়যন্ত্রের মধ্যে ষড়যন্ত্রের গন্ধ সবাই পায়, যারাই রাজনীতি করে ষড়যন্ত্র পায়। বিশেষ করে যারা ক্ষমতায় থাকেন তারা সব কিছু ষড়যন্ত্র পান। তো আমি একটা বাস্তব ষড়যন্ত্রের কথা বলি, সেটা হচ্ছে সীমান্তের ওপারে। আমাদের সীমান্তের ওপারের ওখানে যে কি হচ্ছে, কারণ ওনাদের তো পছন্দসই লোক না হলে পরে ওনারা কিছুই মানবেন না। ওনাদের পছন্দসই ছিলেন যিনি, এখন তাকে নিয়ে তারা ওখানে বেশ ভালোই আছেন। হয়তো প্রত্যেক দিন কয়েকটা সিটিংয়ে তাদের প্ল্যান সমস্ত গুটি টুটি কী চালাবেন করতেছেন। তবে বেশি সুবিধা করতে পারবে বলে মনে হয় না, কিন্তু চেষ্টার ত্রুটি করবে না। ষড়যন্ত্র বলুন আর যে আমি ডাকি না কেন, ওখান থেকেই কিন্তু আসলটা হবে। আচ্ছা, আর নকলটা যেটা বিভিন্ন পার্টির মধ্যে, সেটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে। সেটার মধ্যে আমার মতে সবাই মিলে তারা একটা বিষয়ে অন্তত মতৈক্য হওয়া উচিত। একটা বিষয় মতৈক্য হওয়া উচিত, সেটা কোনটা? যে আমরা যে করে হোক একটা অত্যন্ত সুন্দর সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করব, এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে এক অর্থে প্রথমবারের মতো আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। এইটাতে একমত হয়ে একটা সবাই মিলে একটা বক্তব্য দেয় না কেন যে একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন চাই যথাশীঘ্র সম্ভব। ওই সুষ্ঠু নির্বাচন করতে হলে পরে আবার যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি বলে হ্যাঁ এটা দিব, তবে সময় একটু বেশি লাগবে, তাহলে কিন্তু আবার এটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। স্যার, নির্বাচন তো সবাই চাচ্ছে, কিন্তু কেউ কেউ বলছে জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে, এটিও একটা বিরোধ চলছে। আমার মতে একটা সত্যি বলতে গেলে একটা ফালতু একটা ইস্যু। ফালতু কেন বলছি? আরে মেয়ের সঙ্গে জাতীয় নির্বাচনের সঙ্গে আপনি মিলাচ্ছেন নিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচন, স্থানীয় নির্বাচন যেটা বলে, এটা একটা কথা হলো? এটা একটা কথা হলো নাকি? আমরা ওই সবাই অপেক্ষায় আছে জাতীয় নির্বাচনের জন্য, শুধু অপেক্ষা, যারা প্রাণ দিল, যারা
শত শত লোকে যে মরল গুলি খাইয়া এদের হাতে, এটা কি ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য? এখানে গণতন্ত্রের জন্য মরেছে। এখানে কুশাসনের বিরুদ্ধে, যে কুশাসন সমস্ত দেশটাকে চেয়ে ফেলেছে, তবে এগুলা যদি হটাতে হয় কুশাসন, আর হটাইয়া যদি সুশাসন আনতে হয়, তাহলে আপনাকে ইউনিয়ন কাউন্সিল, ইউনিয়ন পরিষদ দিয়ে হবে না, উপজেলা পরিষদ দিয়ে হবে না। চাই আপনাকে ওই শেরে বাংলা নগরের ভবনটা, যাহার নাম জাতীয় সংসদ ভবন, ওইখানকার নির্বাচনটা করেন, এবং নির্বাচন করেন যাতে সবাই, সমস্ত দুনিয়ার লোকে তালি দেয়, চমৎকার নির্বাচন হয়েছে বাংলাদেশ। আমার কষ্ট লাগে কোথায় জানেন? সবাই সুন্দর, আমি শেষ করে দিই, নেপাল, ভুটান বলুন, আর অমুক বলুন, এমনকি পাকিস্তান পর্যন্ত চমৎকার নির্বাচন করে, কোনো রকমের ইয়ে হয় না, বাদ বিষয়। আর আমাদের পুরা কপাল, একটা নির্বাচন আমরা ভালো করতে পারলাম না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মোফাজ্জল করিম, অসংখ্য ধন্যবাদ জনাব আমিরুল মোমিনীন মানিক আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।